भाई और बहनों, पता लगा कि एक विधानसभा में 1 लाख से ज्यादा वोट चोरी हुए। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। अगर 7 दिन में हलफनामा नहीं मिला तो इसका अर्थ ये सारे आरोप निराधार हैं। একই কাণ্ড, মুখ্য নির্বাচন কমিশনার নাকি রাজনৈতিক দলের কোনো মুখপাত্র? এরকম সাংবাদিক সম্মেলন বলা হচ্ছে নজিরবিহীন, বিরল। একেবারে বিরোধীদেরকে তাক করে করে তোপ দাগা এই প্রথম বলা হচ্ছে কোনো মুখ্য নির্বাচন কমিশনার। কেন কেন বলা হচ্ছে? আসলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এই যে বিহারে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেল, এই নিয়ে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে হবেই এসআইআর, কিন্তু কবে হবে সেটা এখনো ঠিক নেই। এই নিয়ে বিরোধীরা গত কয়েক দিন ধরে একেবারে সোচ্চার সরব ভোট চুরির অভিযোগ। ইতিমধ্যেই তেজস্বী যাদব বিহারে আরজেডি নেতা রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে ভোটারদের অধিকার কর্মসূচি পালন করতে শুরু করেছেন। সংসদে প্রতিদিন আলোচনা চাইছে বিরোধীরা, কিন্তু সরকার পক্ষ আলোচনা করতে নারাজ। আর বাইরে প্রতিদিন ভোট চুরির বিভিন্ন স্লোগান, বিভিন্ন ভাষায় স্লোগান দিয়ে তৃণমূল সহ বিভিন্ন বিরোধী দল তারা আন্দোলন করছে, বিক্ষোভ দেখাচ্ছে, একেবারে সরগরম। আর এরই মাঝে জাতীয় নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স। আমরা যথেষ্ট উৎসাহী ছিলাম যে কি বিহারে ভোটের দিন ঘোষণা হবে, তাহলে কি এসআইআর নিয়েই কিছু বলা হবে। আমরা ভেবেছিলাম যে এই যে 65 লক্ষ ভোটারদের যে তালিকা, যাদের নাম বাদ গেছে তাদের নাম একেবারে প্রকাশ করতে বলা হয়েছে, পঞ্চায়েত লেভেলে, বিডিও লেভেলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেই সংক্রান্ত কোনো সাংবাদিক সম্মেলন। কিন্তু না, একেবারে প্রথম থেকে এসআইআর নিয়ে বিরোধীদের তোপ দাগতে শুরু করলেন জ্ঞানেশ কুমার। এরকম ভাবে কাউকে এখনো পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে আক্রমণ করতে দেখা যায়নি। বিরোধীদেরকে কি বললেন? ভোট চুরি বিতর্কে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তোপ দাগলেন জ্ঞানেশ কুমার। তার দাবির সপক্ষে 1 সপ্তাহের মধ্যে হলফনামা চাইলেন, না হলে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ারও কথা বললেন। मेरे सर सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। आपके माध्यम से मैं ये भी कहना चाहता हूं, अगर 7 दिन में हलफनामा नहीं मिला तो इसका अर्थ ये सारे आरोप निराधार हैं। समय रहते जब ड्राफ्ट सूची थी तो दावे और आपत्ति क्यों नहीं जमा कराए गए? जब रिजल्ट निकल आया तब याद आया कि ये गलत था। আর এই সুযোগটা করে দিলেন তো জ্ঞানেশ কুমার নিজে, মুখ্য নির্বাচন কমিশনার নিজে, কারণ বিরোধীরা আরো আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করলো। এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, বিজেপির প্রতিনিধির প্রতিভূ হিসেবে কাজ করছে। তাকে রাস্তায় নেমে রাজনৈতিক দলের বিরোধিতা করতে দায়িত্ব দেয়নি নির্বাচন কমিশনকে। আজ যারা সরকার চালায় তাদেরকে মদত করার জন্য ময়দানে নামতে হচ্ছে। তিনি যে এক বিজেপি মুখপাত্র হিসেবে কাজ করছেন না, সেই বিষয়ে হলফনামা চেয়ে বসছে বিরোধীরা। জ্ঞানেশ কুমার আর কি বললেন যে ক্ষমা চাইতে হবে। তিনি বলছেন ভোট চুরির অভিযোগ তুলেছেন যারা, তারা হলফনামা দিন। আর বিরোধীরা বলছে যে আমরা যে ভোট চুরির অভিযোগ আনছি, বিশেষ করে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে তথ্য তুলে ধরছে। কর্ণাটকে একটা ঘর 8/12, সেই ঘরেই নাকি 80-100টা ভোটার। আবার বিভিন্ন জায়গায় এরকমই একই ধরনের অভিযোগ উঠছে, মৃত ভোটার, লক্ষ লক্ষ মৃত ভোটার। সেই নিয়ে নির্বাচন কমিশন কেন হলফনামা দেবে না, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। এই সব প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশনার তিনি কি কোথাও খেই হারিয়ে ফেললেন? তিনি কি ভাবনা চিন্তার স্তরে অনেকটা কমতি দেখা গেল, নাকি তিনি বিজেপির মুখপাত্র, যেটা বিরোধীরা বলছে যে ও আসলে অমিত শাহের ঘনিষ্ঠ, এই জ্ঞানেশ কুমারকে বসানো নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল? তাহলে কি কোনো নির্দেশে, কোনোভাবে পরোক্ষ নির্দেশ, প্রত্যক্ষ নির্দেশে তাকে বসানো হলো বিরোধীদের তোপ দাগতে?
মুখ্য নির্বাচন বলছেন নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে। নির্বাচন কমিশন সকলের কাছে স্পষ্ট করে দিতে চায় কমিশন কোনো ভেদাভেদ না করে নির্ভয় হয়ে ধনী, দরিদ্র, প্রবীণ, মহিলা, যুব প্রত্যেক শ্রেণী, প্রত্যেক ধর্মের ভোটারদের পাশে দাঁড়িয়ে আছে, ভবিষ্যতেও থাকবে। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। কিন্তু এইটা মুখ্য নির্বাচন কমিশনার বলবেন যে রাজনীতি করা হচ্ছে, নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে, এটা বলবেন মুখ্য নির্বাচন কমিশনার? এটা তো বলার কথা বিরোধীদের যারা, তাদের বলার কথা। মুখ্য নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোকে কিভাবে আক্রমণ করতে পারেন, রাজনীতির কথা কিভাবে আনতে পারেন, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। এবং বলছে বিরোধীরা যে সংবিধান মানছেন না, আইন মানছেন না, আইন না মেনে এই বিরোধীদের বিরুদ্ধে আপনি তোপ দাগছেন। বলছেন ভোট চুরির অভিযোগকেও ভিত্তিহীন বলেই ব্যাখ্যা করেছেন তিনি। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো ভেদাভেদ করে না। কমিশনের কাছে শাসক এবং বিরোধী উভয় শিবিরই সমান। মুখ্য নির্বাচন কমিশনের কথায় তাদের দরজা সকলের জন্য সমানভাবে খোলা। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, হয় হলফনামায় স্বাক্ষর করুন, না হলে ক্ষমা চান। হলফনামা জমা না দিলে বুঝে নিতে হবে তার অভিযোগ ভুল। सबसे बड़ी मतदाता सूची, सबसे बड़े चुनाव कर्मियों की फौज, सबसे ज्यादा मतदान करने वाले लोगों की संख्या, और इन सब के समक्ष कि अगर मतदाता सूची में आपका नाम एक बार और है तो आपने 2 बार मतदान किया होगा और कानूनी अपराध किया होगा, और मेरे सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। आपके माध्यम से मैं ये भी कहना चाहता हूं, अगर 7 दिन में हलफनामा नहीं मिला तो इसका अर्थ ये सारे आरोप निराधार हैं। समय रहते जब ड्राफ्ट सूची थी तो दावे और आपत्ति क्यों नहीं जमा कराए गए? जब रिजल्ट निकल आया तब याद आया कि ये गलत था। আর এই কথাটাই যে বলে ফেলেছেন না, যে তাহলে বুঝে নিতে হবে তাদের অভিযোগ ভুল। যে অভিযোগ আনছেন বিরোধীরা, সেই অভিযোগ যে সত্য নয় সেটা তো হলফনামা দিয়ে বা সেটা তো তথ্য দিয়ে জানাতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন উল্টে বিরোধীদের কাছ থেকে হলফনামা চাইছেন যে এটা ভুল না ঠিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিয়েছেন যে তার বিরুদ্ধে সিবিআই, ইডি এখনো পর্যন্ত 5 বছর ধরে তদন্ত করে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু প্রমাণ করতে পারেনি। তাহলে কি ইডি, সিবিআই ভুল? এই বক্তব্য রেখেছেন। এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, বিজেপির প্রতিনিধির প্রতিভূ হিসেবে কাজ করছে। তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। আমার ক্ষেত্রে আমি বলছি যে তথ্য আমি ইডিকে জমা দিয়েছি, বিজেপির নেতা বা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই তথ্য তার হাতে পেয়েছে। আমি এই নিয়ে মামলা করেছি। তা নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেবো সেটা যে বিজেপির হাতে পৌঁছাবে না তার দায় দায়িত্ব কার? নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, সেই কারণে আমরা এই মামলা করেছি এবং কেস সাবজুডিস। আগামী দিন লড়াই হবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই যেমন কোর্টেও হবে, মাঠেও হবে, ময়দানেও হবে, পার্লামেন্টের ভিতরেও হবে, বাইরেও হবে। সুযোগই করে দেওয়া হলো। মুখ্য নির্বাচন কমিশনার সুযোগ করে দিলেন বিরোধীদেরকে যে তাদেরকে মুখ্য নির্বাচন কমিশনারকে একদম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখানোর। কি বললেন? মহুয়া মৈত্র বললেন, আপনি দয়া করে রাজনৈতিক গুরুদের হাতে ছেড়ে দিন রাজনৈতিক কথা বলার। আপনি কি বলতে চাইছেন আগের নির্বাচনগুলিতে মৃত ভোটাররা লিস্টে ছিলেন? যদি তা প্রমাণ হয়, যদি সেটাই হয়, তাহলে প্রাক্তন সব নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, লোকসভা অবিলম্বে ভেঙে দিতে হবে। The job of this election commission, which is a constitutional body with a constitutional mandate, is not to attack the opposition. Mr. Commissioner, sir, I will urge that you leave that to your political masters. So what are you trying to tell us? That all the previous lists and the list on which the Lok Sabha elections 2024 were done were fraudulent, were incorrect? If that is indeed the case, then all of your election commissioners, your entire election commission
current and previous years should be prosecuted, and this current Lok Sabha, which is based on fraudulent election lists, should be dissolved immediately. বিরোধীরা এখন আরো এক কাট্টা হয়ে গেলেন বিরোধীরা, আরো এক কাট্টা হয়ে রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন বিরোধীরা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে ইমপিচমেন্ট মোশন আনা হবেই নিশ্চিতভাবে মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কমিশনারের বিরুদ্ধে। ইমপিচমেন্ট মোশন অর্থাৎ ভৎসনার মোশন আনা হবে সংসদে। তবে এইবারের যে অধিবেশন, সেই অধিবেশন আর 3 দিন চলবে। এই 3 দিনের মধ্যে আনা হবে না, সামনের অধিবেশনে অর্থাৎ শীতকালীন অধিবেশনে আনা হবেই যে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবটা একেবারে নিশ্চিত করে দেওয়া হয়েছে। ইমপিচমেন্ট মোশন যদি আনতে হয়, আপনাদের নিয়ম জানা উচিত যে ইমপিচমেন্ট মোশনের ক্ষেত্রে 14 দিনের নোটিশ দিতে হয়। ইমপিচমেন্ট মোশন আসবে, পরের সেশনে আসবে। এই সেশন তো 3 দিনের মধ্যে শেষ, 21 তারিখ তো পার্লামেন্ট শেষ। তো এই সেশনে হয়তো এই অধিবেশনে ইমপিচমেন্ট মোশন মুভ করা যাবে না, কিন্তু যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। অর্থাৎ এই যে মুখ্য নির্বাচন কমিশনারের যে সাংবাদিক বৈঠক, যে তোপ রাজনৈতিক দলগুলোকে, সেই তোপ নিয়ে আগামী দিনে ভরপুর রাজনীতি হবে, ভরপুর বিরোধিতা হবে, এটা একবারে স্পষ্ট। এবং তাহলে কি জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার যত বিরোধিতার আঁচ বাড়াবে, তিনি কি প্রত্যেকবার একটা করে প্রেস কনফারেন্স করবেন আর তোপ দেখে যাবেন? বিরোধীরা এও বলেছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছে বিজেপি। অনুরাগ ঠাকুর পেন ড্রাইভে করে সমস্ত তথ্য তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে সেইটা নিয়ে হলফনামা দিতে বলছেন না কেন মুখ্য নির্বাচন কমিশনার? বিজেপির পক্ষপাতিত্ব করছেন কিনা মুখ্য নির্বাচন কমিশনার, এই প্রশ্ন উঠছে। डायमंड हार्बर में मल्टीपल रिलीजन के एक ही घर नंबर 0011 पे बूथ नंबर 103 पे फाल्टा असेंबली में वहां पे रजिस्टर हुए। खुर्शीद आलम एक ही रहता है, लेकिन इनका बाप बार बार बदल जाता है। डायमंड हार्बर में अभिषेक जी जाइए, कभी मिलके तो आइए और पता कीजिए क्या खुर्शीद आलम के पिताजी एक ही हैं कि अलग अलग बदल गए हैं और इनका नाम कैसे बार बार बदल गया है। অনুরাগ ঠাকুর যে অভিযোগগুলো তুলেছে, অনুরাগ ঠাকুর তো বাংলাকে চেনেই না, জানেই না। অনুরাগ ঠাকুর বলছে ডায়মন্ড হারবারের একটা ভোটে, একটা অ্যাড্রেসে, একটা প্রিমাইস নাম্বারে 45 জন ভোটার রয়েছে। তার মধ্যে 41 জন ভোটারকে আমি দাঁড় করিয়ে ভিডিও করে পেন ড্রাইভে করে অনুরাগ ঠাকুরের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু এত দিনের সংসদীয় রাজনীতি, এত দিনের বিভিন্ন সময় বিধানসভা ভোট, লোকসভা ভোট, এইরকম ভাবে কিন্তু সে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক, ভোটার তালিকা সংশোধন হোক, যাই হোক না কেন, এই রকম ভাবে মুখ্য নির্বাচন কমিশনারকে দেখা যায়নি রণংদেহী বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। এবং তারপরে আরো আঁচ বাড়াচ্ছে বিরোধীরা। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। अगर 7 दिन में हलफनामा नहीं मिला तो इसका अर्थ ये सारे आरोप निराधार हैं। এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, বিজেপির প্রতিনিধির প্রতিভূ হিসেবে কাজ করছে। তাকে রাস্তায় নেমে রাজনৈতিক দলের বিরোধিতা করতে দায়িত্ব দেয়নি। এর ফল আগামী দিনে কি হবে তা ভবিষ্যৎই বলবে। পশ্চিমবঙ্গে এসআইআর হবেই, কিন্তু এসআইআর এর বিরুদ্ধে তৃণমূলের কি পদক্ষেপ, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর এসআইআর হলে পরে সেই কাজের পর কত লক্ষ ভোটার বাদ যায় আমাদের এখানে, সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। কারণ আবার সেই হলফনামা নির্বাচন কমিশন দেয় কিনা, আবার সেই ভোটার তালিকা, ভুয়ো ভোটার তালিকা এখানের ক্ষেত্রে প্রকাশ করে কিনা, সেই সব প্রশ্নের মুখে। যদিও নির্বাচন কমিশনের ভূমিকা এখন প্রশ্নেরই মুখে।